গুড ইভিনিং সবাইকে। আমার আওয়াজ শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তো বঙ্কিম স্যার তোমাদের ওই হিট পর্যন্ত পড়িয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব হিটের পরে। গ্যাসের আচরণ, চ্যাপ্টারের নাম হচ্ছে গ্যাসের আচরণ। স্যার বলছিলাম এক্সামের সিলেবাসটা একটু বলে দেবেন? মানে কি কি আছে সিলেবাসে ফিজিক্সের মধ্যে, তাই তো? না স্যার, ওই তো 2 তারিখে মক টেস্ট হবে, এই জন্য বলছিলাম। ও না, ওটা বঙ্কিম স্যারই জানিয়ে দেবে তোমাদের। আপাতত এখন ওই বায়োলজিটা কনফার্ম হয়েছে কি কি হবে না হবে। তো যা যা হয়েছে সেগুলো ধরে রাখো, যেমন হিটের আগে যা যা হয়েছে ফিজিক্যাল সায়েন্সে সেগুলো। আর হয়তো 2 তারিখের আগে এই চ্যাপ্টার তো মনে হয় না শেষ হবে। তো হিট পর্যন্ত ধরে রাখো ফিজিক্যাল সায়েন্সটা। আর ম্যাথ হচ্ছে অংশীদারি কারবারটা হবে হয়তো এটা, এবং তার আগে যা যা হয়েছে কনফার্ম জানিয়ে দিবে। আচ্ছা, চ্যাপ্টারের নাম হচ্ছে গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাসেস। তো এই ক্ষেত্রে আমরা কি কি পড়বো না পড়বো সেগুলো জানবো আগে। তোমাদের হচ্ছে নাম হচ্ছে গ্যাসের আচরণ ঠিকই, কিন্তু এর গ্যাসের বিভিন্ন আমরা ধর্ম দেখব। ধর্মের মধ্যে গ্যাসের প্রসারণ বলে একটা ধর্ম আসবে। তো সেখানে দেখবো আমি চ্যাপ্টারটা ম্যাক্সিমামটা গ্যাসের প্রসারণের উপর দিয়ে যাবে, বিভিন্ন সূত্র আসবে। তো সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তো শুরু করছি আজকে, তারিখ 28। তো আমরা গ্যাস থেকে একটু আগে গিয়ে শুরু করছি, ধরো পদার্থ দিয়ে। আচ্ছা, পদার্থ কি কেউ বলো? হুম, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার কেউ তারা বলো প্রকার পদার্থ কি? হ্যাঁ। তারা তো প্রকার হয় কঠিন, তরল, গ্যাসীয়, প্লাজমা, বোস-আইনস্টাইন। হুম। তো যদি বলি পদার্থ কি জিনিস, তাহলে আমরা কি বলবো? তো কিছুই না পদার্থ, যে যা জায়গা দখল করে। যা জায়গা দখল করে, একটা নির্দিষ্ট ধরো ভর থাকবে, আয়তন আয়তন থাকবে। তাকেই আমরা পদার্থ বলবো। স্যার আমি এইমাত্র জয়েন করলাম, আমি তো টেলিগ্রামের লিংক পাইনি। আমি হোয়াটসঅ্যাপে এইমাত্র পেলাম। তো এই গ্যাসের আচরণ এটা কি চ্যাপ্টার নতুন আজকের দিয়ে শুরু হলো? হ্যাঁ, একদম আজকে নতুন শুরু হলো। আচ্ছা। তো পদার্থ আমরা কি বলছি, যে যারা জায়গা দখল করে, ভর থাকবে, একটা আয়তন থাকবে, তাদেরকে আমরা সাধারণত পদার্থ বলবো।
তো এবার বিভিন্ন রকম দিক দিয়ে আমরা পদার্থকে মেইনলি 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কঠিন বা সলিড, একটা হচ্ছে তরল বা লিকুইড, আর হচ্ছে গ্যাস বা বায়বীয় বা নর্মালি গ্যাসই বলে। আচ্ছা, মেন হচ্ছে আমাদের কিন্তু এই 3টা, একটা কঠিন, তরল আর গ্যাস। এই যে গ্যাসটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারে পড়াশোনা। ক্লাস জাস্ট শুরু হলো, এখন বেশিক্ষণ হয়নি। তো এছাড়াও আমরা দেখি যে পদার্থের আর একটা চতুর্থ অবস্থা বলে পদার্থের নাম পাওয়া যায়, যেটাকে আমরা সাধারণত বলি কি প্লাজমা। প্লাজমা সাধারণত বিভিন্ন ধরনের নক্ষত্র, মেনলি সূর্যের মধ্যে দেখা যায় প্লাজমা। হ্যাঁ, এগুলো আমরা ডিটেলসে জানবো না, জাস্ট নামগুলো একটু জেনে রাখবো। প্লাজমা আর একটা হয় কি বিইসি বা পুরো নাম হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেট। এই হচ্ছে টোটাল 5 ধরনের পদার্থ দেখা যায়, কিন্তু মেনলি হচ্ছে কঠিন, তরল, গ্যাস। তো এখন আমরা দেখবো যে বিভিন্ন ধরনের ধর্ম দেখবো, সেই ধর্ম অনুযায়ী কঠিনের কি রকম থাকে, তরল পদার্থের কি রকম থাকে, গ্যাসিয়াসের কি রকম থাকে, সেই জায়গাগুলো দেখবো। আর লেখা কাটছে না তো সাইডে? না স্যার, ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে একদম। স্যার বোস আইনস্টাইন, তারপর এটা বুঝতে পারছি না। এটা আছে কন্ডেনসেট। আচ্ছা, তো এখন আমরা দেখবো পদার্থের বিভিন্ন ধর্ম। প্রথমে দেখি আকার। আচ্ছা, তোমরা বলো, কঠিনের কি আকার কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। নির্দিষ্ট। হুম, তো আমরা কোনো পদার্থকে কঠিন কখন বলি, যার আকার আয়তন দুটোই নির্দিষ্ট থাকে। এবার জায়গা দখলের ব্যাপারটা তো যে কোনো পদার্থের ক্ষেত্রেই আসবে, আয়তন থাকবে, জায়গা দখল করবে একটা। তো সেটা যে কোনো পদার্থের ক্ষেত্রে কিন্তু আসবে। তাহলে কঠিনের আকার হচ্ছে নির্দিষ্ট। বাকি দুটো বলো। তরলের নির্দিষ্ট, তাই তো? নির্দিষ্ট। আর গ্যাসের
অনির্দিষ্ট। আচ্ছা, তরলেরও কিন্তু অনির্দিষ্ট। নেক্সট আমরা দেখবো আয়তন। স্যার ছকটা লিখে নেব? লিখে নিতে পারো, যদিও পিডিএফ দেওয়া হবে। লেখাটা থেকে তোমাদের সুবিধা হয় কি, যখন আমি ধরো বলবো তখন ঠিকঠাক ভাবে শুনে নিলে, বা কিছু যদি করতে দিই সেগুলো খাতায় করলে, একটা খাতা নিয়ে বসলে পরে এবারে রিভাইজ করার সময় পিডিএফ দেখে দেখে রিভাইজ করলে, নোট বানানো থাকলে সেখান থেকে নোট বানালে, তাহলে দ্বিতীয়বার আর ভিডিও দেখতে হবে না, সময়টাও বাঁচবে অনেকটা। আর যাদের যেরকম সুবিধা সেরকম করবে অবশ্যই। এবার আয়তন, এবার কঠিনের ক্ষেত্রে কিন্তু আয়তন সবসময় নির্দিষ্টই থাকে। তরলের ক্ষেত্রেও নির্দিষ্ট থাকে আয়তন। যদি আমরা 1 লিটার জল নিই, যে কোনো জায়গাতেই রাখি, একটা গ্লাস বোতলের মধ্যে রাখলেও 1 লিটার থাকবে, একটা গামলা বা বাটির মধ্যে ঢেলে নিলেও সেটা কিন্তু 1 লিটারই থাকবে। এবারে গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ, স্যার, তরলের আকার অনির্দিষ্ট? আচ্ছা, তরলের আকার কি অনির্দিষ্ট না? যে কোনো একটা, যে পাত্রের মধ্যে আমরা তরলকে ঢালবো বা রাখবো, সেই আকারটা ধারণ করে তো তরল। আচ্ছা, হ্যাঁ। হুম, আমরা একটা 1 লিটার জলকে যদি বাটির মধ্যে রাখি তাহলে বাটির শেপ নিয়ে নিল, আবার একটা বোতলের মধ্যে রাখলে লম্ব বৃত্তাকার চোঙের মতো শেপ নিয়ে নিল। তো আকারটা কি একই থাকছে? না। সেই জন্যই তরলের আকার কিন্তু অনির্দিষ্ট। আচ্ছা, নেক্সট আমরা জানছি ধরো ঘনত্ব। আচ্ছা, ঘনত্ব যে জানবো স্যার আমরা কিসের কিছুজন জয়েন করতে বলছে, কিছুজন আপনাকে জয়েন করতে বলছে, গ্রুপে বারবার এসএমএস করছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা দেখবো ঘনত্ব। তো ঘনত্বটা কি জিনিস? তো এই যদি আমাদের একটা যে কোনো পদার্থ হয়, তো পদার্থের ধরো একটা নির্দিষ্ট একটা জায়গায়, যে কোনো পদার্থ তো কিছু অণু দিয়ে তৈরি, ছোট 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 অণু দিয়ে তৈরি, অণু পরমাণু দিয়ে তৈরি। তোমরা নিশ্চয় জানো, হয়তো জানো কি? হ্যাঁ। হ্যাঁ, তো এই যে অণুগুলো আছে, তো এরকম একটা নির্দিষ্ট যদি আমরা জায়গা নিয়ে নিই, আমরা পরে দেখবো ঘনত্ব মানে কি জিনিস, আমরা আরো সবটা ডিটেলসে যাব। তো এই যে ঘনত্ব, তো একটা নির্দিষ্ট জায়গায় কতগুলো অণু থাকছে, সেটাকেই আমরা বলি ঘনত্ব। আর এমনিও যদি নর্মালি আমরা চলতি ভাষায় বলতে যাই, দেখতে যেটা ঘন থাকবে তাকে ঘনত্ব বলবো। যেমন কঠিনের ক্ষেত্রে একদম শক্ত ঘন থাকে, দুধ দেখলে বুঝে যায়, জল দেওয়া থাকলে পাতলা হলো, তো এইখান থেকে আমরা ঘনত্বটা এমনি চোখে দেখে অনেকটা বুঝতে পারি। তো কঠিনের ক্ষেত্রে ঘনত্ব কি হবে? তো নির্দিষ্ট অনির্দিষ্ট তো গেল, এবারে আমরা কিন্তু এগুলো নির্দিষ্ট সবার ক্ষেত্রে ঘনত্ব থাকবে, কঠিন তরল গ্যাস নরমালি নির্দিষ্ট থাকবে। এবার যদি আমরা হিট দিই, তাপ দিই বা চাপ দিই, তাহলে কিন্তু কঠিন তরল গ্যাস সবার ক্ষেত্রেই ঘনত্বের চেঞ্জ হবে। সেই চেঞ্জ গুলা হ্যালো ঠিক স্যার, কিরকম? হ্যাঁ, বলছিলাম আজকে ওই ম্যাথ ছিল না? না, তোমাদের হচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার করে ফিজিক্যাল সায়েন্স হবে, আর শনিবারটা ম্যাথ হবে। মাঝে মাঝে আমি ওই বুধবার বা রবিবার করে ম্যাথ, আর একটা ম্যাথ নিয়ে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম।
তো সেই জন্য এই ঘনত্বের ক্ষেত্রে কিন্তু আর নির্দিষ্ট নির্দিষ্ট অনির্দিষ্টর কথা আসবে না। এই ক্ষেত্রে আমরা এবারে দেখব কার ক্ষেত্রে বেশি হয় কার ক্ষেত্রে কম হয়, সেই জায়গাগুলো দেখবো এখন। আচ্ছা, ঘনত্ব কার বেশি হবে? কঠিন, তরল, গ্যাস? নরমালি চোখে দেখলে কি বোঝা যায় কার বেশি হবে? কঠিনের 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 ঘনত্ব, কঠিনের ঘনত্ব বেশি হবে। তরলে কঠিন থেকে কম হবে। কঠিন থেকে কম কঠিন হবে। থেকে বা এক্ষেত্রে মাঝারি বলতে পারি তুলনার ক্ষেত্রে। আর গ্যাসের হবে ঘনত্ব কম। কম। কম কি অনেক কম। কে জয়েন হতে পারছে না? কেউ তো নেই আর। শুভ নীলা না কি আছে একটা মেয়ে। আচ্ছা, আমরা শুরু করি। এখন কোনো রিকোয়েস্ট আসেনি। নেক্সট, ঘনত্বের পরে আমরা জানবো আন্তরাণবিক বল। এই যে আন্তরাণবিক বল, এই জিনিসটা কি? এই যে আমরা এখানে বিভিন্ন অণু নিয়েছিলাম, এই যে এখানে অণু, এর অণু একটু বড় দেখাচ্ছি। তো এরা প্রত্যেকটা অণু কিন্তু একে অপরের কে আকর্ষণ করে থাকে। তোমরা বিভিন্ন সময় হচ্ছে বল গতিতে কুলম্বের সূত্র দেখা যাচ্ছে এগুলো না। দেখতে পাচ্ছ না? ও আচ্ছা, না, সাইড কেটে যাচ্ছে। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো যেমন তোমরা কুলম্বের সূত্র জেনেছিলে যে মহাবিশ্বের প্রত্যেক বস্তু একে অপরকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, তাই তো? তো ঠিক তেমনি এই পদার্থের মধ্যে প্রত্যেকটা অণু কিন্তু একে অপরকে আকর্ষণ করে। এই যে যে বল দিয়ে আকর্ষণ করে থাকে সেই বলটাকে বলে আন্তরাণবিক বল। অর্থাৎ আন্ত মানে তাদের মধ্যে, আণবিক মানে এই যে অণু, আর তাদের মধ্যে যে বল সেই বলটাকে বলবো আমরা আন্তরাণবিক বল। বোঝা গেল আন্তরাণবিক বল কি জিনিস? এগুলো যেহেতু তোমাদের এই চ্যাপ্টারে খুব একটা ইম্পর্টেন্ট না, তাই আমি আর ডিটেলসে বলছি না। আমাদের মেন চ্যাপ্টার কিন্তু এখনো শুরু হয়নি। হ্যাঁ, মেন চ্যাপ্টার হচ্ছে গ্যাসের আচরণ। আমরা কিছুটা গিয়ে তারপরে চ্যাপ্টারে ঢুকছি। তো আন্তরাণবিক বল কার বেশি থাকবে? অণু যত কাছে থাকবে তত বলটা বেশি হবে না কম হবে? স্যার বেশি হবে। বেশি হবে। কেউ বলছো কম হবে, কেউ বেশি বলছো। আচ্ছা, তো বলটা কি বলে? বলটা সবসময় কিন্তু তাদের মধ্যে যদি যে দূরত্ব থাকে তার বর্গের ব্যস্তানুপাতিক হয়। এটা তোমরা অলরেডি পড়ে এসছো বল গতিতে। হ্যাঁ স্যার। বর্গের ব্যস্তানুপাতিক হয়। তো ব্যস্তানুপাতিক মানে কি? একটা যদি বাড়ে আর একটা কমবে, বিপরীত সম্পর্ক। তো এই যে ডি যখন, অর্থাৎ দূরত্ব যখন ওদের মধ্যে কম থাকছে, দূরত্ব যখন ওদের মধ্যে কম থাকছে
তখন কিন্তু বল বেশি হবে, আর যখনই দূরত্ব বেড়ে যাবে বল কিন্তু কমে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তো অণুগুলো কাছাকাছি কার কঠিন তরল গ্যাসের মধ্যে কার কাছে, মানে কার মধ্যে কাছাকাছি থাকবে অণুগুলো? কঠিনের মধ্যে। কঠিনের মধ্যে। যেহেতু কঠিনের মধ্যে কাছে থাকবে বেশি, সেই জন্য এদের আন্তরাণবিক বল খুব বেশি হয়। আরে মাঝারি হয় বা প্রায় থাকেই না। আরে তো আন্তর্বাণবিক নেই বললেই চলে। নেই। একদম খুব দূরে দূরে থাকে এদের অণুগুলো। আচ্ছা, নেক্সট আমরা জানবো প্রবাহমানতা বা ফ্লোনেস। কে কতটা প্রবাহ হতে পারে, যেমন জল জল এক জায়গা থেকে এক জায়গায় ঘুরিয়ে যেতে পারে, তো এই জিনিসটাকে বলি প্রবাহমানতা। তো কঠিনের প্রবাহমানতা থাকবে কি থাকবে না? থাকবে না। কঠিনের কিন্তু প্রবাহ তো নেই, যেখানে রাখবো সেখানে ও থেকে যাবে। তরলে থাকবে। নেই, তরলের খুব বেশি প্রবাহমানতা। আর গ্যাসের ক্ষেত্রেও মাঝে মাঝে কিন্তু প্রবাহমানতা দেখা যায়। আচ্ছা, নেক্সট আমরা দেখব দৃঢ়তা। এগুলো যেহেতু ইংলিশটা খুব দরকার পড়ে তাই লিখে রাখছি, রিজিডিটি। দৃঢ়তা কি জিনিস? ধরো কোনো একটা পদার্থ বা বস্তুকে তুমি কোনোভাবে আঘাত করলে বা ধরো তার আকারটা চেঞ্জ করার চেষ্টা করলে, করার পরে কিছুক্ষণ পরে আবার নিজের জায়গায় ফিরে আসাটাকে আমরা বলি দৃঢ়তা। বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা। তো কঠিনের ক্ষেত্রে কি হয়? কঠিনের ক্ষেত্রে যদি আমরা কিছু করি তাহলে চেঞ্জ করতেই পারি না, আকারটা খুব ক্ষেত্রে দেখা যায় চেঞ্জ করতেই পারি না। পারি কি? না। চেঞ্জ করার জন্য যেমন কামারের দোকানে দেখতে গেলে একদম আলো এই আগুনের মধ্যে রেখে তারপর হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে চেঞ্জ করা হয়, বা আরো চাপ উষ্ণতা বিভিন্ন কমিয়ে বাড়িয়ে চেঞ্জ করানো হয়। তো কঠিনের কিন্তু চেঞ্জ করা যায় না, তার মানে কি হবে, এর দৃঢ়তা খুব বেশি হবে। চেঞ্জ করা যায় না মানে কি, ওকে ওর শেপ চেঞ্জ করার চেষ্টা করলে আবার আগের অবস্থা খুব তাড়াতাড়ি ফিরে আসে, সেই জন্য এর দৃঢ়তা বেশি হবে। নেক্সট আমরা জানবো প্রসারণশীলতা। এই চ্যাপ্টারের সব থেকে মেন ধর্ম এটাই, প্রসারণশীলতা। যদিও আজকে মনে হয় শুরু হবে না, এটা পরের দিন হবে। আচ্ছা, প্রসারণশীলতা কি বলছে? যাদের মধ্যে যে পদার্থের মধ্যে কি হবে, আন্তরাণবিক বলটা কম থাকবে, আন্তরাণবিক বল কম থাকবে, তাদের একটু উত্তপ্ত করলে অণুগুলো
গতিশক্তি বেড়ে গিয়ে ছোটাছুটি করতে শুরু করবে। আর যত এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেবে ওরা, তাহলে কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে না তাদের এরিয়াটা বা আয়তনটা। এই ধরো হ্যাঁ একটা স্যার। পদার্থ, এই ধরো একটা পদার্থ, আর এখানে কিছুটা অণু আছে, এখানে অণু আছে, আর এদের ধরো উত্তপ্ত করা হলো, হিট দেওয়া হলো। তো হিট দেওয়ার পরে কি হবে, এরা যে যেদিক পারবে ছড়াছড়ি করবে। নিশ্চয়ই যদি একটা ক্লোজ ব্যাপার থাকে, তাহলে এরকম জায়গায় ঘোরাঘুরি শুরু করে দিবে। বুঝতে পারছি না। স্যার অনেকটাই আচ্ছা, জুম হয়ে গেল তো। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক করে নিবো। তো এই ধরো যদি অণু থাকে আর যদি হিট দেওয়া হয়, তাহলে হিট দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এদের মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাবে। গতিশক্তি বৃদ্ধি পাবে, তখন এরা আস্তে আস্তে ছড়াতে শুরু করবে। এই ধরো ছড়ালো, আবার হিট দিলো, আবার এত দূর ছড়ালো, বেশি হিট দেওয়ার পরে ছড়িয়ে গেল। তো এই করে আরো ওরা আস্তে আস্তে প্রসারণ করবে। কারা করবে, যাদের ক্ষেত্রে আন্তরাণবিক বল যত কম। তো কঠিনের প্রসারণশীলতা বেশি থাকবে না কম থাকবে? কম। কম থাকবে। মাঝে মাঝে তুলনা দিয়ে দিতে পারে, ধরো প্রসারণশীলতা কার সিকোয়েন্স অনুযায়ী সাজাও, কম থেকে বেশি, তাহলে কঠিন একেবারে কম, তারপরে হচ্ছে তরল মাঝারি, আর সব থেকে বেশি প্রসারণশীলতা এবং অল্প সময় খুব বেশি প্রসারণ হতে পারে কিন্তু গ্যাস। আর লাস্ট যেটা দেখবো আমরা, সংকোচন যোগ্যতা বা সংকোচনশীলতা। তো যে যত বেশি প্রসারণ হবে, সে তত বেশি সংকোচন হবে। কারণ আমরা যদি কঠিনের ক্ষেত্রে দেখি, ধরো কঠ- কঠিনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে অণুগুলো খুব কাছাকাছি থাকে, খুব কাছাকাছি। এটা ধরো কঠিন। এই ধরো তরল, এর থেকে একটু দূরে দূরে। এটা ধরো গ্যাস, একেবারে দূরে দূরে। এরকম ধরো দেখানোর চেষ্টা করা হলো। তো কিছু দিয়ে যদি আমরা চাপ দিই, বাইরে থেকে ধরো চাপ দিচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে, কঠিন তরল গ্যাস, তো কঠিনের অণুগুলো তো এমনি কাছাকাছি আছে, ওরা আর কি ওরা কাছাকাছি হতে পারবে? না স্যার। পারবে না। তো যদি কাছাকাছি না হতে পারে, তো ওরা ছোট হতে পারছে না, মানে সংকোচন হতে পারছে না। তো কঠিনের ক্ষেত্রে সংকোচন কি হবে, সব থেকে কম হবে। একইভাবে তরলের ক্ষেত্রে, তরলেও যদি আমরা চাপ দিই বাইরে থেকে, চাপ দিয়ে হতে পারে, কখনো হয়তো উষ্ণতা কমিয়ে হতে পারে। তো আমরা এক্ষেত্রে চাপ ধরে এগোচ্ছি। তো চাপ যদি দিই, তাহলে এই যে অণুগুলো একটু দূরে দূরে আছে, ধরো আরো একটু কাছে কাছে চলে আসলো, তো যেই কাছে কাছে চলে আসবে, সংকোচন হয়ে যাবে না? সংকোচন হবে কি হবে না? হ্যাঁ স্যার। হবে। তার মানে কঠিনের থেকে তরলের কিন্তু সংকোচন যোগ্যতা বেশি। এগুলো কিন্তু লেস দেন গ্রেটার দেন ওই চিহ্নগুলো দেওয়া হলো। এই দিকটা যেহেতু বড় মুখ, ওই জন্য এর বেশি, আর এই দিকটা যেহেতু বড় মুখ, এর বেশি। আচ্ছা, এবার গ্যাসের ক্ষেত্রে আরো দূরে দূরে থাকে অণুগুলো। তো চাপ দিলে কি হবে, চাপ দিলে ওরা বেশি কাছাকাছি আসতে পারবে, তো এদের সংকোচনশীলতা সব থেকে বেশি হবে। বেশি। হুম, যার প্রসারণশীলতা বেশি হবে তার সংকোচনশীলতাও ঠিক তেমনই একই রকম ভাবেই হবে। যত বেশি বাড়বে তত বেশি ও কমবে।
বেশি সংকুচিত হতে পারে। তো এই মোটামুটি কয়েকটা ধর্ম আমরা জানলাম। হ্যাঁ, এমনি একটু জেনে রাখা হলো। এই চ্যাপ্টার থেকে খুব জোর একটা থেকে দুটো প্রশ্ন আসে তোমাদের, গত বছর যদিও আসেনি একটা। এই দেখো। আচ্ছা, এখানে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। অনেক কথা মিডিলে। হ্যাঁ, স্পষ্ট বোঝা যাচ্ছে না। ও কোনটা, স্ক্রিন বোঝা যাচ্ছে না না কথা? হ্যাঁ স্যার, স্ক্রিনটা বোঝা যাচ্ছে না ভালো লেখাগুলো। তো এখানে আমরা বিভিন্ন ধর্মগুলো জানলাম, কোনটা কিরকম ধর্ম না ধর্ম, মিডিলের গল্প বললাম, কিন্তু কিছু লেখানো হলো না, কোনটা বেশি কম সেই জায়গাগুলো শুধু দেওয়া হলো। আচ্ছা, এখন আমরা দেখবো পদার্থ যে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয় স্টেটের, অর্থাৎ অবস্থা যে পরিবর্তনটা হয়, সেটা আমরা একটু জাস্ট ছকের মাধ্যমে হালকা করে একটু দেখে নিব। মিডিলে এরকমই গল্প করব, দিয়ে আমরা আজকে চ্যাপ্টারে ঢুকবো। স্যার সংকোচনশীলতা ওটা গ্যাসের ক্ষেত্রে কি লিখেছেন একটু বলুন না? বেশি সংকুচিত হতে পারে, যেমন প্রসারণও বেশি হবে, সংকোচনও বেশি হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তন। হিট চ্যাপ্টারে মনে হয় এগুলো হয়েছে অলরেডি, না হ্যাঁ স্যার। হয়নি? হ্যাঁ স্যার। আচ্ছা, তো পদার্থের অবস্থার পরিবর্তন কখন কিরকম করে হয় সেটা দেখবো আমরা। তো ছকের মাধ্যমে দেখি, আর এক্সট্রা করে লিখছি না মিডিলে। কঠিন ধরো, তরল আর গ্যাস। তো কঠিন থেকে তরল হওয়াটাকে কি বলে? গোলঙ্কা। গলনাঙ্ক। গলন বলে। গলনাঙ্ক না, কিন্তু গলন। এবার যেই টেম্পারেচারে গলন হয় তাকে বলে গলনাঙ্ক। গলনাঙ্ক হলো একটা নির্দিষ্ট মান, আর গলন হলো একটা ধর্ম। তাহলে এটা হচ্ছে গলন। আর কিভাবে তরল থেকে কঠিন হওয়াটাকে কি বলে? হিমাঙ্ক। হ্যাঁ, হিমাঙ্ক। হিমাঙ্ক। আচ্ছা, এই একইভাবে হিমাঙ্কও কিন্তু একটা ভ্যালু। একে বিভিন্ন সময় বিভিন্ন, হ্যাঁ, হিমাঙ্কটা গলনাঙ্ক যেমন একটা ভ্যালু ছিল, মান ছিল। একটা নির্দিষ্ট টেম্পারেচারে গলন হলে তখন গলনাঙ্ক বলি আমরা। জলের যেমন একটা গলনাঙ্ক থাকে, জলের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি 0 ডিগ্রি সেলসিয়াস কিন্তু, হ্যাঁ। তো এইভাবে নির্দিষ্ট বিভিন্ন পদার্থের গলনাঙ্ক বিভিন্ন থাকে, তাই গলনাঙ্ক না, ধর্ম নিয়ে আমরা কথা বলছি এখানে, তো গলন হবে ধর্মটা। একইভাবে হিমাঙ্ক না, এটা ধর্ম, বাংলায় হ্যাঁ, কঠিনী ভবন হবে না? কঠিনী ভবন, ঠিক। বাংলাটা আমার মনে আসছিল না তো। কঠিনী ভবন, কঠিনী ভবন, কখনো কখনো হিমপাতন, এরকম সমস্ত ওয়ার্ড বলে। হ্যাঁ, ফ্রিজিং। বা ফ্রিজিং। আচ্ছা, এই গেল কঠিন থেকে তরল, বা তরল থেকে যখন কঠিন হচ্ছে তাকে আমরা কঠিনী ভবন বলছি। একইভাবে যদি তরল থেকে গ্যাস হয় তাকে কি বলবো? বাষ্পীভবন। বাষ্পীভবন। সূত্রাঙ্কে প্রয়োগ করা হচ্ছে। বাষ্পীভবন বা বয়েলিং। আর গ্যাস থেকে যদি তরল হয়? ঘনীভবন। ঘনীভবন। ঘনীভবন বা কনডেনসেশন।
ঘনীভবন বা কনডেনসেশন। আচ্ছা, তো এই হচ্ছে একটার সাথে একটা। এবারে যদি আমরা ডিরেক্ট কঠিন থেকে গ্যাস বা গ্যাস থেকে কঠিনে যেতে চাই তাহলে তাকে কি বলবো? ঊর্ধ্বপাতন। কঠিন থেকে গ্যাস, তাকে বলি আমরা ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনের উদাহরণ কি হতে পারে? নিশাদল, আয়োডিন, তারপর কর্পূর। হুম, ন্যাপথালিন। ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। এই গেল কঠিন থেকে গ্যাস। এবার যদি গ্যাস থেকে কঠিন হয়, গ্যাস থেকে কঠিনকে কি বলবো? পাতন। ঘনীভবন না? এটাকে তোমরা অনেকটা ওই হিমপাতন বলতে পারো, একদম বরফে হয়ে যাবে ডিরেক্ট। ডিপোজিশন বা হিমপাতন, এটা বাংলাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেয়। হুম, এটার ওই কি হবে স্যার? হ্যাঁ, বলছি এক্সাম্পল কি? এক্সাম্পল কি হবে? হ্যাঁ, এই এক্সাম্পলটাই মোটামুটি অজানা, বাকিগুলো আশা করি জানো সবই, তো এটা আলাদা করে বলছি আমি। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হুম, তো ডিপোজিশন বা হিমপাতনের উদাহরণ তাহলে কি হতে পারে? এই যে দেখো, আহ, এখন শীতকাল চলছে, কুয়াশা দেখা যায়। হ্যাঁ, কুয়াশা কিন্তু যদিও কুয়াশা হচ্ছে কি গ্যাস থেকে তরলের উদাহরণ, ঘনীভবনের উদাহরণ, কিন্তু সেটা যদি আরো হয়ে বরফ হয়ে যায়, জলীয় বাষ্প থেকে ডিরেক্ট জলীয় বাষ্প থেকে ধরো বরফ হওয়া। বরফ কি করে হয়? যখন ওই যে তুষারপাত হয়, তুষার বৃষ্টি হয়, সেক্ষেত্রে তো বরফ হয়ে যায়। যেমন ধরো আমাদের নর্মাল এই জায়গাগুলোতে জলীয় বাষ্প থেকে বৃষ্টি তৈরি হয়, মেঘ, মেঘ থেকে বৃষ্টি হয়, তো ওটা কিসের উদাহরণ হয়? গ্যাস থেকে তরল হয়, ঘনীভবন বা কনডেনসেশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হুম, তো একইভাবে ঠান্ডা জায়গায় মাউন্টেন এরিয়া গুলোতে তো কি দেখা যায়? জলীয় বাষ্প থেকে ডিরেক্ট বরফ হয়ে যায়, বরফ হয়ে যায় তুষারপাত, সেগুলো কিন্তু এই ডিপোজিশন বা হিমপাতনের উদাহরণ। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আমাদের এক্ষেত্রে বলতে পারো, শিলা বৃষ্টির ক্ষেত্রে বলতে পারো, ডিরেক্ট যখন শিল পড়ে বৃষ্টির সাথে সাথে ডিরেক্ট একদম বরফের টুকরোর মতো পড়ে, তো সেটা কি হয়? সেক্ষেত্রে কিন্তু আর হয় না, ওই তোমার হচ্ছে তরল হয় না, ডিরেক্ট গ্যাস থেকে ওরা এতটাই ঠান্ডা হয়ে যায় যে কঠিন হয়ে, তখন ওই কঠিনটা ভারী হয়ে নিচে পড়ে জলের সাথে, তখনই হয় শিলাবৃষ্টি। তো সেটাও একটা কিন্তু এক্সাম্পল হতে পারে এই হিমপাতন বা ডিপোজিশনের। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, এবারে আমরা ঢুকে যাব গ্যাসের মধ্যে, যেহেতু চ্যাপ্টারের নামই হচ্ছে গ্যাসের আচরণ। তো গ্যাস কাকে বলবো? তো অলরেডি সবই জানলাম, যার নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই তাকে গ্যাস বলি। তো গ্যাসের আমরা কিছু কিছু ধর্ম দেখতে পাই, তো অনেকগুলো তো ধর্ম দেখলাম অলরেডি উপরে, গ্যাসের ধর্ম। হ্যাঁ? তো আগে সেই ধর্মগুলোর আমরা নাম জানবো, দিয়ে প্রত্যেকটা ধর্ম একে একে জানবো। তো প্রথমে গ্যাসের প্রসারণশীলতা।
গ্যাসের প্রসারণশীলতা, এক্সপেনশন অফ গ্যাসেস। প্রত্যেকটা আমরা জানবো একে একে। গ্যাসের প্রসারণশীলতার পরে আমরা জানবো গ্যাসের সংকোচনশীলতা। প্রত্যেকটা উপরেও দেখলাম সমস্ত পদার্থের সংকোচনশীলতা কি হয়, কখন হয়। তো গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু একটু আলাদা করে জানবো গ্যাসের সংকোচনশীলতা বা কম্প্রেশন অফ গ্যাসেস। ইংলিশ টার্ম গুলো দেওয়া কেন? কারণ মাঝে মাঝে হয়তো প্রশ্ন বাংলাতে থাকলো, টার্ম ইংলিশে দিয়ে রেখে দিল, বিশেষ করে হয় মাঝে মধ্যে। নেক্সট আমরা জানবো গ্যাসের ব্যাপন ধর্ম বা নরমালি ব্যাপন ধর্ম। নেক্সট যেগুলো মেইন জিনিস এই চ্যাপ্টারে, গ্যাসের চাপ, মানে প্রসারণশীলতা মানে মধ্যে মেইন এগুলো হবে। আবার গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, গ্যাসের ঘনত্ব। আর একটা জিনিস আমাদের এক্ষেত্রে দরকার পড়বে পরবর্তীতে যখন এই প্রসারণশীলতাতে গিয়ে বিভিন্ন সূত্রগুলো জানবো, এবং গ্যাসের উষ্ণতাও দেখতে পাবো। তো উষ্ণতার আলাদা করে জানার কিছুই নেই, নর্মালি যেমন পদার্থের উষ্ণতা মাপো ঠিক তেমন ভাবে একইভাবে সমস্ত ধর্মই হবে। দেখো এতদূর বোঝা গেছে? নামগুলো দেখো না একটু। হ্যাঁ স্যার। হুম। তো প্রথমে জানবো গ্যাসের প্রসারণশীলতা। তো এই ধরো এই একটা বিকার বা কিছু ধরো ক্লোজড অবভিয়াসলি, হ্যাঁ, ধরো এরকম কিছু একটা আছে ক্লোজ, এটা এখানে কিছু গ্যাস রাখা আছে, যে কোনো কিছু একটা গ্যাস ভরা আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এখানে গ্যাস দেওয়া আছে। তো আমরা কি করলাম, এতে ধরো হিট দিলাম, এখন আবার কি হিট দিলাম। তো হিট দেওয়ার পরে কি করবে, এই যে এখানে যে অণুগুলো আছে ওরা আস্তে আস্তে বেরিয়ে যেতে চাইবে না? বেরিয়ে যেতে চাইবে, বাড়তে চাইবে, তাই তো? মানে হুম। হিট দেওয়ার ফলে কি হবে, ওদের মধ্যে যে গতি শক্তিটা বা আন্তরাণবিক বলটা কি হবে, উইক হবে, দুর্বল হবে। ওটা দুর্বল হতে গেলেও কি হবে, ওরা এদিক ওদিক ছুটতে চাইবে, গতি শক্তি তখন বৃদ্ধি পাবে। আর গতি শক্তি বৃদ্ধি পেয়ে গেলে এদের ক্ষেত্রে প্রসারণশীলতা তখন বেড়ে যাবে, প্রসারণ হতে চাইবে। বোঝা গেল? এটা যদি ধরো খোলা, এটা ধরো যদি খোলা বিকার থাকে, একইভাবে যদি বদ্ধ থাকতো, এরকম একটা বদ্ধ কিছু আছে আর এর মধ্যে গ্যাস আছে, এর মধ্যে গ্যাস আছে আর বাইরে থেকে আমরা হিট দিলাম,
তাহলে কি হবে, এটা এর মধ্যে ঘোরাঘুরি করবে, এর মধ্যে ঘোরাঘুরি করবে, কারণ এই তো বাইরে বেরোতে পারছে না। এখানে যেমন বাইরে বেরিয়ে যাবে খুব সুন্দরভাবে, কিন্তু এখানে বাইরে বেরোতে পারবে না, তখন এখানে এরা ঘোরাঘুরি করবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। তো এবার দেখি গ্যাসের প্রসারণশীলতা কাকে বলবো আমরা। তো গ্যাসকে যদি আমরা উত্তপ্ত করি, গ্যাসকে উত্তপ্ত করলে, অথবা ধরো চাপ যদি আমরা কমিয়ে দিই, চাপ কমিয়ে দিলে প্রসারণ হবে তো। ফুটবল, একটা পাম্প করা যদি ফুটবলকে চাপ দিয়ে রাখি, তাহলে কি হবে, সংকোচন হয়ে যায় না? হ্যাঁ। যে ছেড়ে দিবে আবার প্রসারণ হয়ে যাবে। তো অর্থাৎ যদি চাপ উত্তপ্ত করি, অর্থাৎ উত্তপ্ত করলে কি উষ্ণতা বাড়বে, আবার যদি আমরা চাপ কমিয়ে দিই, কেটে গেলে বলবে তো সাইডে। কেটে যাচ্ছে স্যার একটু। অথবা চাপ কমিয়ে দিলে গ্যাস প্রসারিত হতে চায়। কেন হতে চায় বলা হলো, এর মধ্যে আন্তরাণবিক বল কমে যাবে, গতিশক্তি বেড়ে যাবে, এগুলোর জন্য হতে চায়। এই যে গ্যাসের এইভাবে প্রসারিত হয়ে যাওয়ার যে ধর্মটা, তাকে আমরা বলবো গ্যাসের প্রসারণ। গ্যাসের প্রসারণশীলতা বলে। হুম। তো এক্ষেত্রে কি কি হয়, দেখো গ্যাসের যদি আমরা প্রসারণশীলতা বাড়ে, তাহলে কি কি হবে, আয়তনে কি হবে, কমবে না বাড়বে? বাড়বে। আয়তন বাড়বে। হ্যাঁ। আর আয়তন না বাড়লে তো বড় হবে না, বড় না হলে প্রসারণ হবে না, আয়তন বাড়বে। আচ্ছা, গতি শক্তি কি হবে? বৃদ্ধি পাবে। গতি শক্তিও বৃদ্ধি পাবে। আন্তরাণবিক বল, কম হবে। আন্তরাণবিক বল কমবে বা দুর্বল হবে। এই হচ্ছে গ্যাসের প্রসারণশীলতা। আশা করি বোঝা গেছে। নেক্সট আমরা পড়বো গ্যাসের সংকোচনশীলতা। আজকে ধর্মগুলোই হবে। আচ্ছা,
গ্যাস যেভাবে আমরা যদি উত্তপ্ত করি বা চাপ কমিয়ে দিই, তার ফলে গ্যাস প্রসারণ হতে চায়। এই যে এখানে যেমন উত্তপ্ত যদি করি অর্থাৎ উষ্ণতা বাড়িয়ে ফেলি, আবার একইভাবে যদি চাপ আমরা কমিয়ে দিই, তাহলে কিন্তু গ্যাস আয়তনে বাড়তে চায় অর্থাৎ প্রসারণ হতে চায়। একইভাবে ঠিক তার যদি আমরা উল্টোটা করি অর্থাৎ উত্তপ্ত মানে যদি একটু ঠান্ডা করি বা উষ্ণতা আমরা কমিয়ে ফেলি, উষ্ণতা যদি কমিয়ে ফেলি বা চাপ যদি বাড়িয়ে ফেলি, তাহলে গ্যাস আয়তনে কমতে যায় অর্থাৎ গ্যাস সংকোচন হতে যায়। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এই ধর্মের জন্য কি হচ্ছে, গ্যাসের আয়তন কমতে চায়। আয়তন কমবে, গতিশক্তি কি হবে? কমবে না বাড়বে? কমবে। আয়তন কমবে মানে অণুগুলো কাছাকাছি আসবে, যত কাছাকাছি আসবে গতিশক্তিও কমতে থাকবে। আচ্ছা, গতিশক্তি কমলো, আর আন্তরাণবিক বল বেশি হবে। বাড়বে। বেশি হবে। আন্তরাণবিক বল বেশি হবে। যত অণু কাছাকাছি আসবে তত তাদের বল কিন্তু বাড়তে থাকবে। আন্তরাণবিক বল বাড়বে, আবার আয়তন কমতে গেলে কি হবে, ঘনত্ব বেড়ে যাবে। আমরা আলাদা করে যখন এই গ্যাসের ঘনত্ব লেখানো হলো মনে হয় না, এই তো গ্যাসের ঘনত্ব লেখানো হয়েছে, তখন আমরা ঘনত্বের সময় পড়বো আয়তন কমলে বাড়লে ঘনত্ব কমে বা বাড়ে। আচ্ছা, এই সংকোচনশীলতা আমরা কি কিভাবে করতে পারি? উষ্ণতা কমিয়ে বা ঠান্ডা করে। উষ্ণতা কমিয়ে বা ঠান্ডা করে কিন্তু সংকোচনশীলতা করতে পারি আমরা। আর একটা করতে পারি কিভাবে, ঠিক উল্টোটা, প্রসারণ। ওখানে চাপ কমিয়েছিলাম, এখানে চাপ বাড়িয়ে। এই ছিল গ্যাসের সংকোচনশীলতা। নেক্সট আমরা পড়ব ব্যাপন ধর্ম। দেখো আচ্ছা, ব্যাপন ধর্ম কি বলে? নরমালি যদি আমরা গ্যাস, স্যার একটু নিচে নামান। আর কি আওয়াজ কি ইকো হচ্ছে? হ্যাঁ স্যার, আওয়াজ ইকো হচ্ছে তো। আচ্ছা, এবারে আমরা পড়বো গ্যাসের ব্যাপন ধর্ম। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, শোনা যাচ্ছে। তো ব্যাপন ধর্মটা বোঝার চেষ্টা করি। এই ধরো একটা বস্তু, এর মধ্যে এরকম অণুগুলো আছে, গ্যাসের অণু। কি কি হাত তুলে কিছু বলতে চাইছো? স্যার হাত লেগে গেছিল এমনিতেই। আচ্ছা, তো এই যে ব্যাপন ধর্মের ক্ষেত্রে এখানে কি হয়, অণুগুলো ধরো এটা, আর এটা ওর বাইরের আশেপাশের পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ, এটা মানে এর বাইরে যা আছে সবটাই।
তো এর যে ঘনত্বটা আছে ঘনত্বটা বেশি হবে কার তুলনায়। আচ্ছা, এগুলো জিনিস কম বেশি কিন্তু হয় না, এগুলো কম বেশি করতে গেলে রিলেটিভ হয়, অর্থাৎ আপেক্ষিক, কারো থেকে বেশি বা কম। হ্যাঁ, তো এর যদি ঘনত্ব বেশি হয় এর পারস্পরিক ঘনত্ব কম হবে। একইভাবে বল গতিতে যেমন তোমরা পড়ে এসছো, কোনো বস্তুই স্থির না, আবার কেউই গতিশীল না, সবই আপেক্ষিক। পড়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এর ঘনত্ব কম, এখানে ঘনত্ব বেশি। একেবারে ঘনত্ব বেশি, চাপও বেশি, আর এর চাপ ঘনত্ব কম। তো ব্যাপন ধর্ম কি বলছে, যখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে প্রবাহমানতা হবে। প্রবাহমানতা মানে কি বললাম, অণুগুলো এক জায়গা থেকে এক জায়গায় সরে যাবে, এটাকে বলি প্রবাহমানতা বা ফ্লোনেস। তো অণুগুলো যখন এক জায়গা থেকে এক জায়গায় সরবে, অবশ্যই সরবে, কিন্তু কিভাবে সরবে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, তখন আমরা তাকে বলবো ব্যাপন ধর্ম। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একইভাবে অভিস্রবণ আমরা তরলের ক্ষেত্রে পড়েছি, যে হচ্ছে উল্টোটা হলে, অর্থাৎ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, তখন তাকে বলে অভিস্রবণ। কিন্তু সেখানে একটা শর্ত থাকে, সেখানে একটা অর্ধবেদ্য পর্দা থাকতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। হুম। তো গ্যাসের ক্ষেত্রে ওরকম কোনো অভিস্রবণ ধর্ম দেখা যায় না। ওই কথাগুলো একটু লিখে দিচ্ছি শুধু। কি বলা হলো, বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের দিকে, কম ঘনত্বের দিকে প্রবাহিত হওয়াকে ব্যাপন ধর্ম বলে। এই প্রবাহিটা আবার কি জিনিস, যারা প্রবাহ হতে পারে, অর্থাৎ যাদের ফ্লোনেস আছে, তাদেরকে বলি আমরা প্রবাহী। যেমন তোমরা যদি তড়িৎ করে থাকো, তারের মধ্যে দিয়ে তড়িতের প্রবাহ হয়, জলের পাইপের মধ্যে দিয়ে জলের প্রবাহ হয়, ঠিক তেমনি এখানে যে পদার্থগুলো থাকবে তাদের যে প্রবাহ, এবং তাকেই আমরা বলবো প্রবাহী সেক্ষেত্রে। তো নেক্সট আমরা পড়বো গ্যাসের, কি ছিল এরপরে, গ্যাসের চাপ। গ্যাসের চাপ। আচ্ছা, গ্যাসের চাপ আবার কি জিনিস বা কিভাবে তৈরি হয় সেটা আগে আমরা একটু জানবো। এই ধরো একটা বস্তু, হুম, এখানে আমরা যদি একটা বিন্দু নিই, আর এর চারপাশে এরকম ধরো অণু আছে, এর চারপাশে, এই বিন্দুটা চারপাশে হতে পারে, এর গা লেগে থাকতে পারে চারিদিকে, অবভিয়াসলি গোটা
এ জুড়েই হবে, আমরা জাস্ট দেখানোর জন্য কিছুটা নিচ্ছি। তো এরকম জায়গায় ধরো অণুগুলো আছে। তো এক্ষেত্রে কি দেখা যাবে, তো অণুগুলো সবসময় কি হয় আমরা অলরেডি জেনে আসলাম, গতিশীল হয়। বিশেষ করে গ্যাসের ক্ষেত্রে তো গতিশীলতা আরো বেশি। গতিশীলতা লিখেছিলাম কি, গতিশীলতা লেখায়নি। তো যার হচ্ছে প্রসারণশীলতা বেশি হবে তার গতিশীলতাও বেশি হবে। তো ওই যে অণুগুলো কি হয় সবসময় গতিশীল থাকতে চায়। এই গতিশীল থাকার জন্য যে যেদিকে পারে এলোমেলো এলোমেলো করে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। তো এই যে ঘোরাঘুরি করতে গিয়ে পাত্রের যে গায়ে ক্রমাগত এরা আঘাত করতে থাকে, বল প্রয়োগ করতে থাকে। বোঝা যাচ্ছে কি, এরকম করে বল প্রয়োগ করতে থাকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই বল যে প্রয়োগ করবে এই বলটাকে অ্যাকচুয়ালি আমরা বলবো চাপ। কখন চাপ বলবো, যদি সেটা একক ক্ষেত্রফলের একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর যদি প্রয়োগ করে, সেটা যদি পাত্রের গায়ের একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর সেই চাপ বলটা প্রয়োগ করে, তাহলে আমরা তখন বলবো সেটা চাপ। গ্যাসের গ্যাসের অণু দ্বারা গঠিত সেই চাপ, সেই জন্য একে বলবো আমরা গ্যাসের চাপ। তাহলে ক্ষেত্রফল এক্ষেত্রে নির্দিষ্ট থাকবে। আমরা চাপ সমান কি জানি, তোমরা হচ্ছে মৌলিক রাশি বা ওই রাশি চ্যাপ্টার পড়ার সময় অলরেডি জেনে এসছো এককে। চাপ সমান কি, বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল। তাহলে চাপ সমান আমরা পেলাম বল বাই ক্ষেত্রফল, বা যদি এমনি ডিনোট করি এটা, তাহলে চাপকে আমরা পি ফর প্রেসার, বল এফ ফর ফোর্স, আর ক্ষেত্রফল এ ফর এরিয়া, এইভাবে ডিনোট করা হলো। তো কোনো কিছুর যদি আমরা একটা গাণিতিক কোনো একটা রূপ থেকে, এটা যদিও গাণিতিক রূপ নয়, এমনি জাস্ট এদের মধ্যে সম্পর্ক, একটা নির্দিষ্ট একটা সম্পর্ক থেকে যদি আমরা কারো সংজ্ঞা বের করতে চাই, সবসময় কি করি, হরটাকে আমরা এক ধরি, একক ধরি। এক বা এক একক। সেটা এক একক, 1 মিটার হতে পারে, 1 কিলোমিটার হতে পারে। যদি এটা ক্ষেত্রফল এক্ষেত্রে আছে, তো স্কোয়ার দিয়ে কিছু একটা হবে, বর্গ মিটার মানে এক বর্গ একক। তাহলে হরকে সবসময় এক একক ধরতে হবে। তো সেখান থেকে আমরা চেষ্টা করব চাপের ডেফিনেশনটা বের করা। তো কি হতে পারে, যে পাত্রের এই যে দেয়ালে কেউ বল প্রয়োগ করছে অণুগুলি, তাই তো। তো পাত্রের দেওয়ালের এই যে একক নির্দিষ্ট ক্ষেত্রফলটাকে আমরা এক একক ধরে নিলাম। তো একক ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফলের উপর গ্যাসের অণুগুলির, আমরা বলে দিতে যাচ্ছি ধরো কে করছে, সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে গ্যাসের অণুগুলির জন্য। তো গ্যাসের অণুগুলির কি ধর্মের জন্য হয় এটা, গতিশীলতা। অণুগুলির গ্যাসের অণুগুলির গতিশীলতার জন্য অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করবে। আচ্ছা, বল সবসময় কিন্তু আমরা লম্বভাবে ধরি, হ্যাঁ, যে কোনো একক ক্ষেত্রফলের উপর ধরতে গেলে লম্বভাবে ধরবো। কারণ আমরা যদি তির্যক বা বলগুলো ধরতে যাই, তখন আমাদের ভেক্টর অনুযায়ী মানগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
তো লম্বভাবে যে বল প্রয়োগ করবে তাকে গ্যাসের চাপ বলে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার প্রথম থেকে একবার বলুন না, মানে ভালোভাবে বোঝা যাচ্ছে না কেন এখন। ও মানে চাপটাই বলবো শুরু থেকে? না স্যার, এই যে ডেফিনেশনটা। ও, পাত্রের দেয়ালের একক ক্ষেত্রফলের উপর গ্যাসের অণুগুলির গতিশীলতার জন্য, এই যে অণুগুলি কি হয় সবসময় গতিশীল থাকতে যায়, তো সেই গতিশীলতার ধর্মের জন্য বা গতিশীলতার জন্য অণুগুলা লম্বভাবে, যে একক ক্ষেত্রফলের উপর এরকম ধরো লম্বভাবে, একদম লম্বভাবে যে বল প্রয়োগ করবে তাকেই আমরা গ্যাসের চাপ বলবো। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ধরো ক্ষেত্রফল যদি আমরা একটা কিছু ধরি, এক একক ধরেই ধরি, ধরো 1 মিটার স্কয়ার, এক একক। 1 মিটার স্কয়ার। আর এই যে অণুগুলো বল প্রয়োগ করবে সেটা যদি ধরো 7 নিউটন হয়, তাহলে চাপটা কত হবে বলো? চাপ মানে কি? 7 নিউটন পার মিটার স্কয়ার। মিটার স্কয়ার, ঠিক। তো চাপ মানে বল বাই ক্ষেত্রফল। বল হচ্ছে 7 নিউটন, আর ক্ষেত্রফল তো আমরা এক একক ধরে ফেলেছি, তাহলে 1 মিটার স্কয়ার, অর্থাৎ 7/17 নিউটন পার মিটার স্কয়ার। তো এইভাবে আমরা যে কোনো, যদি এগুলো দিবে না হয়তো, হ্যাঁ যদিও টুকটাক এমসিকিউ দিয়ে দিতে পারে, বল দিয়ে দিল, ক্ষেত্রফল দিয়ে দিল, চাপ বের করো, ইউনিট হয়তো চেঞ্জ করে দিল, 2 রকম ইউনিট। আচ্ছা, তোমরা এখন বলবে যে গ্যাসের চাপটা কোন রাশি হবে, স্কেলার, ভেক্টর, কোন রাশি হবে? স্কেলার রাশি। স্কেলার রাশি। কেন স্কেলার কেন? চাপের মানও অভিমুখ দুই আছে। স্যার মান আছে কিন্তু স্যার মান আছে কিন্তু অভিমুখ নেই। দাঁড়াও একটু, ইকো হচ্ছে কি তোমাদের আবার? না স্যার। হ্যাঁ স্যার, হচ্ছে ইকো প্রবলেম। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো ইকো হচ্ছে। আচ্ছা, তো চাপটাকে কি বলছো তোমরা? স্কেলার রাশি, তাই তো? চাপকে বলছো স্কেলার রাশি, কেন স্কেলার, কেন আমরা দেখি। আচ্ছা, স্যার চাপ মানে মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। কি বললে? স্যার বলছিলাম চাপ একটি স্কেলার রাশি, কারণ এর মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। অভিমুখ নেই, আচ্ছা ঠিক আছে, দেখি। তাহলে চাপ মানে আমরা কি পাই? বল বাই ক্ষেত্রফল, তাই তো? হ্যাঁ আচ্ছা, স্যার। ক্ষেত্রফল কোন রাশি? হলো স্কেলার রাশি। আচ্ছা, স্কেলার রাশি। আর কেউ বলবে কিছু? ক্ষেত্রফল কিন্তু স্কেলার না, ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর রাশি। লব্ধ রাশি। হুম, হ্যাঁ হ্যাঁ।
লব্ধ ক্ষেত্রফল, রাশি। হ্যাঁ সে তো লব্ধ রাশি হবে, মৌলিক রাশি লব্ধ রাশি সেখানে আসছি আমি। এখন আমরা স্কেলার ভেক্টরের মধ্যে আছি। হুম, লব্ধের ব্যাপারটা পুরোপুরি অন্য চলে গেল। আমাদের হচ্ছে 7টা টোটাল মৌলিক রাশি আছে, তার বাইরে যাই আছে সবাই লব্ধ রাশি। আপনি বলি তাহলে, তো মৌলিক রাশি কি কি 7টা? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন প্রাবল্য, পথ, আর দৈর্ঘ্য, ভর, সময়, দীপন সময়, প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র। দীপন প্রাবল্য, তাপমাত্রা বা উষ্ণতা। তড়িৎ প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ। একটা তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। কটা হলো? 3, 6টা হলো। আর একটা কি থাকলো? পদার্থের পদার্থের পরিমাণ। পরিমাণ। আচ্ছা, পদার্থের পরিমাণ। প্রত্যেকের ইউনিট গুলো জানো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, দীপন প্রাবল্যের কি? সিডি, ক্যান্ডেলা। ক্যালেন্ডার। সিডি বা ক্যান্ডেল? ক্যান্ডেল না ক্যান্ডেলা? ক্যান্ডেলা। ক্যান্ডেলা। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। আর পদার্থের পরিমাণ? মোল। 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 এই মোল। এই এই টোটাল 7টা হচ্ছে আমাদের মৌলিক রাশি। এর বাইরে যত রাশি আমরা পাবো সবাই কিন্তু লব্ধ রাশি। তো সেখানে আমরা ছিলাম না, আমরা ছিলাম কি স্কেলার ভেক্টরে। তো ক্ষেত্রফলকে কোন রাশি বলা হলো? ভেক্টর রাশি। কেন ক্ষেত্রফল ভেক্টর রাশি? ধরো তোমরা যে ঘরের মধ্যে এখন ধরো বসে আছো, তো ঘরে যদি বলি ছাদের ক্ষেত্রফল কত, তো কোনটা ক্ষেত্রফল বলবে তোমরা? দৈর্ঘ্য, দৈর্ঘ্য। ছাদের ক্ষেত্রফল কতটা? ছাদের মোট কটা ক্ষেত্রফল আছে? এখন ধরো তুমি ঘরের ভিতরে আছো, তোমার ক্ষেত্রে ছাদের ক্ষেত্রফল কোনটা হবে? মেঝের ক্ষেত্রফল যেটা হবে সেইটাই ছাদের ক্ষেত্রফল হবে। যাই হোক, সেটা নাও হতে পারে, অবভিয়াসলি সেটাই হয় সাধারণত, নাও হতে পারে। এবারে ধরো তুমি যদি ঘরের ভিতরে বসে থাকো, তাহলে উপরের দিকে তাকালে যেটুকু এরিয়া দেখতে পাবে, জায়গা দেখতে পাবে, সেটা তোমার ক্ষেত্রে ছাদের ক্ষেত্রফল হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবারে কেউ যদি ছাদের উপরে দাঁড়িয়ে থাকে, মানে সিঁড়ি দিয়ে উঠে ছাদে আছে দাঁড়িয়ে, ওর ক্ষেত্রে ছাদের ক্ষেত্রফল কোনটা হবে? তাহলে ওর ছাদ বাইরের দিকটা হবে, তাই তো? তো তখন কি হবে, ক্ষেত্রফল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য ক্ষেত্রফল বলার সময় বলতে হবে ঠিক কোনটা ক্ষেত্রফল। ওই যে একটা দিকের ব্যাপার চলে আসে, যে উল্টো দিক, মানে তুমি যে দিকে আছো তার উল্টো দিক না ওই দিকে। তো এই যে দিকের ব্যাপার চলে আসে, সেই জন্য কিন্তু ক্ষেত্রফল ভেক্টর রাশি। এমনি নর্মালি দেখে বোঝা যাবে না যে ক্ষেত্রফলেরও দিক থাকতে পারে বা আছে, কিন্তু এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে মনে থাকবে হ্যাঁ ক্ষেত্রফলেরও দিক আছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে কি বল। বলটা কোন রাশি? ভেক্টর রাশি। বলও ভেক্টর কিন্তু রাশি। ভেক্টর রাশি, সেই জন্য ভেক্টর আমরা রাশি। ম্যাক্সিমাম, হ্যাঁ ওরও কিন্তু দিক থাকে, ওই জন্য যেমন আমরা এক্ষেত্রে বলে দিয়েছি যে বল লম্ব ভাবে প্রয়োগ হবে, অর্থাৎ ওর দিক বলা হয়েছে 90 ডিগ্রি করে যাবে। তো এই জন্য বলও কিন্তু ভেক্টর রাশি। আমরা জানি যে যে কোনো ভেক্টর রাশি যোগ গুণ ভাগ দিয়ে করে আমরা ভেক্টর রাশি পাবো, কিন্তু এটা হচ্ছে একটা ব্যতিক্রম। চাপ হচ্ছে স্কেলার রাশি। কেন চাপ স্কেলার রাশি? কারণ এই ধরো যদি একটা পদার্থ নিই আমরা, আর এখানে ধরো কিছু একটা ফেলে দিয়েছি, এখানে দিয়ে একটা স্পঞ্জের বল বা কিছু একটা ফেলে দিয়েছি। হুম,
এবার এখানে গ্যাসের অণুগুলো আছে, এই ধরো গ্যাসের অণু আছে। এবার একে আমরা বিভিন্ন ভাবে অণুগুলোর গতিশক্তি বাড়াতে পারি। হ্যাঁ, নর্মালি গ্যাসের গতিশীলতা এমনি বেশি, তো এ কি করবে, কন্টিনিউয়াসলি এর উপর বল প্রয়োগ করবে, তখনই চাপ হবে না। তো এবার এটা বিভিন্ন ভাবে হতে পারে, এইভাবে হতে পারে, অন্যরকম ভাবে হতে পারে, লম্ব ভাবে নাও হতে পারে, এদিক থেকে হতে পারে, এদিক থেকে হতে পারে। তো দিক কি নির্দিষ্ট থাকছে? না। থাকছে না। যেহেতু এর দিক নির্দিষ্ট থাকছে না, সেই জন্য আমরা বলবো চাপ হচ্ছে একটা স্কেলার রাশি। এই। আচ্ছা, আমরা এবার ধরো চাপের ওই একটু একক গুলো জেনে নিই। সবই পড়া, এগুলো তোমার রিভাইজের মতো হচ্ছে আর কি। চাপের একক, তো চাপ মানে কি, বল বাই ক্ষেত্রফল। তো সিজিএস একক কি হবে? ডাইন ডাইন পার পার সেমি স্কয়ার। আচ্ছা, ডাইন তো ওটা মুখস্থ রাখতে হবে আমাদের, এমনি তো বলতে পারবো না। তো বলের একক কি? সিজিএস এ বলের গ্রাম একক ডাইন। ও হ্যাঁ, ডাইন এক্ষেত্রে তো হ্যাঁ, এক্ষেত্রে ডাইনটা আমাদের মনে রাখতে হবে। আর ক্ষেত্রফল হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, তাই তো? সেমি স্কয়ার, হ্যাঁ। সি ফর সেন্টিমিটার। এই সেন্টিমিটার থেকে কিন্তু সিজিএস এর সি এসছে, জানো তো? এই সিজিএস টা কোথা থেকে এসছে? হ্যাঁ। সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড, ওখান থেকে এসছে। ঠিকভাবে একইভাবে এসআই এর নাম এসআই না, ওর নাম হচ্ছে এম কে এস। এম মানে মিটার, কে মানে কিলোগ্রাম, আর এস মানে সেকেন্ড। তো ওগুলো সবই এককের চ্যাপ্টারে। আচ্ছা, তো এখানে ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার, তো এখান থেকে আমরা কি পেয়ে যাবো, ডাইন পার সেমি স্কোয়ার, এইভাবে লিখতে পারি। অথবা ডাইন ইন্টু সেমি টু দি পাওয়ার -2, এইভাবে লিখতে পারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে চাপের সিজিএস একক। এবার যদি আমরা এসআই একক বের করতে চাই, এসআই একক কি হবে? বলের এসআই একক কি? নিউটন। নিউটন। ক্ষেত্রফলের মিটার স্কোয়ার, এখান থেকে পেয়ে যাবো কি, নিউটন পার মিটার স্কোয়ার। এক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের এটা, যে চাপের এসআই একক এই নিউটন পার মিটার স্কোয়ারকে আর একটা জিনিস বলা হয়, যেটা হচ্ছে কি, পাস্কাল। আজকাল স্যার বলছিলাম ক্ষেত্রফল তো একটা স্কেলার রাশি। ক্ষেত্রফল স্কেলার রাশি? মানে ভেক্টর দেখলে, আছে। কোথাও দেখে বলছো? না স্যার, মানে বঙ্কিম স্যার যখন লিখিয়েছিলেন তখন তো ওটাই লিখিয়েছিলেন। হ্যাঁ, নর্মালি ক্ষেত্রফল স্কেলার রাশি। হ্যাঁ, এবারে এটাও একটা ব্যতিক্রমের জায়গা, কোথাও কোথাও স্কেলার, কোথাও কোথাও ভেক্টর। এবার এটা তোমায় জায়গা বিশেষে বলতে হবে। এই যে আমি যেমন যে উদাহরণটা দিলাম ছাদের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে কিন্তু সেটা চলে যাবে ভেক্টর রাশি। একইভাবে তোমার এই ছবির ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু ভেক্টর রাশি। যে কোন কোন ক্ষেত্রফল, বাইরের না ভিতরের, বাইরের না ভিতরের। নর্মালি ক্ষেত্রফল কি হবে, এই ধরো একটা জায়গা, এই একটা এরিয়া সার্কেল, এর তুমি ক্ষেত্রফল বের করবে, এর আবার কি দিক হবে, এর কোনো দিক আছে কি? ক্ষেত্রফল মানে এইটুকু, এর সীমাবদ্ধ জায়গা যেটুকু আছে এইটুকুরই ক্ষেত্রফল বের করবো আমরা। তো তখন কোনো আবার দিক নেই,
তো মেইনলি ওই জন্য ক্ষেত্রফলকে স্কেলারও বলা হয়, কিন্তু কিছু কিছু জায়গায় এইভাবে ভেক্টর হিসাবে জানবে। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা একটু মাত্রাটা বের করার চেষ্টা করি। তাহলে আহ মাত্রা, চাপের মাত্রা কি করে লেখে? সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে, তাই তো? তো বলের মাত্রা বাই m/t⁻²। কি বলছে? ml/2। আচ্ছা, বের করে দেখি। বলের হচ্ছে mlt-2, আর ক্ষেত্রফল হচ্ছে এল স্কয়ার। l স্কয়ার। এখান থেকে পেয়ে যাব কি, একবারে করে নিচ্ছি, অসুবিধা হলে বলবে। m/1t⁻²। হ্যাঁ, এগুলো সবই সূচকের ব্যাপার, সূচকের অঙ্কের মধ্যে চলে যাবে। তো এটাকে আবার থার্ড ব্র্যাকেটে রাখতে হয়, না তো ভুল হয়ে যাবে। হলো, এই হলো চাপের মাত্রা। আচ্ছা, নেক্সট আমরা চলে যাবো গ্যাসের আয়তনে। আয়তনই তো ছিল এরপরে। হ্যাঁ স্যার। কাজগুলো সব। হুম। তাহলে পড়বো এখন গ্যাসের আয়তন। কি বলছে গ্যাসের আয়তন? তো গ্যাস একটা কোনো পাত্রের মধ্যে যে জায়গা দখল করবে তাকে আমরা ওর আয়তন বলবো, তাই তো? তো গ্যাসের অণুগুলি, পাত্র বা ধারক পাত্র যাই বলো, পাত্রের যে জায়গা দখল করে থাকে তাকে গ্যাসের আয়তন বলে। সেটা সব ক্ষেত্রেই, যে কোনো পদার্থ বলো, পরবর্তীতে চোঙ, ওগুলো যখন অঙ্কে পড়বে সেম, আয়তন বা ক্যাপাসিটি। আচ্ছা, গ্যাসের আয়তন আমরা কি জানলাম, নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। 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 হুম। কারণ এইখানে ধরো গ্যাস যদি 1 লিটার, যদিও ওইভাবে মাপা যায় না, 1 লিটার গ্যাস না কত কি 1 লিটার হয়। আমরা যে এলপিজি গুলো নিই, গ্যাস সিলিন্ডার রান্নার জন্য, সেগুলো মেপে নেয় লিটার বা কেজিতে, ওয়েট করে নেওয়া হয়। তো ধরো এটা 2 লিটার, 5 লিটার, তো এরকম থাকতে পারে, বিভিন্ন আয়তনে থাকতে পারে, কিন্তু ভর কিন্তু একইও থাকতে পারে। হ্যাঁ, দেখা গেল তিনজনের আয়তন, একজনের 1 লিটার, একটা 2 লিটার, একটা 5 লিটার, কিন্তু ভর একই। গ্যাসের আয়তন অনির্দিষ্ট হলেও কিন্তু ভর থাকবে, ভর কিন্তু সবার ক্ষেত্রেই নির্দিষ্ট হবে।
আয়তন আলাদা হলেও ভর নির্দিষ্টই থাকে। স্যার গ্যাসের আয়তন আলাদা হলে ভর নির্দিষ্টই থাকবে? সেটা হতে পারে, সেম গ্যাস যদি থাকে। এবার আয়তনটা কিসের উপর ডিপেন্ড করবে? হ্যাঁ, ধরো তুমি একটা জায়গায় রাখলে 10 গ্রাম গ্যাস একটা জায়গায় রাখলে, ওটাকে আবার বড় পাত্রে নিয়ে গেলে তাহলে ও আরো বেশি জায়গা দখল করবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে যদি আমি এটাকে লিটার না বলি। লিটার যখন বলে ফেলছি ভাবছো যে আলাদা হয়ে গেল, লিটারকে ভরের সাথে গুলিয়ে ফেলছে। এটা যদি আমরা একে যদি আমরা 1 একক বলি, একে ধরো 2 একক বললাম, আর একে ধরো 5 একক বললাম, এটা আয়তন। এবার আয়তনের একক লিটার দিয়েও বলি, অন্য কিছু দিয়েও বলতে পারি, ঘন ডেসিমিটার, ঘন মিটার, এইভাবেও বলতে পারি। কিউবিক ফর্মে কিছু একটা থাকবে। তো আয়তন যদি আলাদা হলেও ভর কিন্তু নির্দিষ্ট থাকবে। হ্যাঁ, এবারে যদি তুমি অন্য কোনো গ্যাস নিয়ে চলে আসো, অক্সিজেন, কখনো নাইট্রোজেন, আলাদা আলাদা আয়তনের, তখন অন্য রকম হয়ে যাবে, ভরটা আলাদা হতে পারে। সেগুলো মেনলি ভালো করে বোঝা যায় পরবর্তীতে যখন তোমরা এসটিপি, এনটিপি এই জায়গাগুলো পড়বে, তখন জায়গাগুলো আরো ভালো বুঝতে পারবে। এমনিতে এখন মুখে মুখে বলা হচ্ছে যে, মানে এগুলো খুব একটা দরকারও না এক্ষেত্রে। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি সমস্ত ধর্ম গেল। আর কিছু ছিল? ঘনত্ব গ্যাসের ছিল। ঘনত্ব। ঘনত্ব তো যাই হোক একটু বলে দিই। তো ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে, ঘনত্বকে ডি ফর ডেনসিটি, হ্যাঁ, ভর, ভর মানে এম ধরো, আর ভর বাই আয়তন। আয়তন। হ্যাঁ, আয়তনকে ভি দিয়ে, ভি ফর ভলিউম। তো ঘনত্ব কাকে বলবো? যদি একক আয়তন নিয়ে নিই, তো একক আয়তনে ভরকেই আমরা ঘনত্ব বলবো। অর্থাৎ এই যদি একটা পদার্থ হয়, এর একটা নির্দিষ্ট একটা আয়তন আমি নিয়ে নিই। আয়তন কিন্তু সবসময় 3D ফরম্যাটে হয়। হ্যাঁ, এখানে তার 3D ফরম্যাট দেখানো সম্ভব না, তাই 2D হিসেবে ভাবো। এটাকে গোলকের মতো ভাবো, যে এখানে একটা বল রাখা আছে। এটা ধরো একক আয়তন, ধরো একক আয়তন। তাহলে এর যে ভরটা হবে সেটাই হয়ে যাবে না ঘনত্ব? দেখো বোঝা গেল? দেখতে পাচ্ছ না কেটে গেল আবার? দেখতে পাচ্ছি। দেখতে দেখতে পাচ্ছি। তো আয়তনটাকে যদি আমরা একক ধরে নিই, এই যে হরে আছে, হরে থাকলে আমরা এক ধরে নিই। তো সেই যে ভরটা হবে, অণুগুলো যে ভরটা হবে সেটাই হয়ে যাবে সেক্ষেত্রে ঘনত্ব। এবারে এইটুকু আয়তনের মধ্যে অণুগুলো যদি কাছাকাছি থাকে, তো কাছাকাছি যদি থাকে তার ভর কি নিশ্চয়ই বেশি হবে? বেশি হবে তো। হ্যাঁ। যেমন কঠিনের ক্ষেত্রে ভাবো, যে একক আয়তন এইটুকুর মধ্যে বেশি বেশি অণু থাকবে, অনেক বেশি থাকবে। যত বেশি অণু থাকবে ভর তত বেশি হবে, ভর যত বেশি হবে ঘনত্ব তত বেশি হবে। সেই জন্য কঠিনের ক্ষেত্রে ঘনত্বটা বেশি হয়ে যায়। একইভাবে গ্যাসের ক্ষেত্রে যদি দেখি, অণুগুলো দূরে দূরে থাকে, তো কম সংখ্যা অণু থাকবে এর মধ্যে। কম সংখ্যা অণু থাকা দরুন ভরটাও কম হবে, আর ভর কম হওয়ার জন্য গ্যাসের ঘনত্বও কিন্তু কঠিন তরলের থেকে অনেকটা কম হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার।
হুম, আচ্ছা, এবারে আমরা মেন কিছু জায়গায় ঢুকবো। গ্যাসের উষ্ণতা, চাপ আর আয়তন সবই পড়লাম। এবার এই ধর্মগুলো কিভাবে আমাদের দরকার পড়ে বা চেঞ্জ হলে কি ঘটে না ঘটে সেই জায়গাগুলো আমরা দেখবো। ধর্ম বোঝানোর জন্য কিছু রাশি, মেন আমরা তিনটে রাশি ইউজ করি। কি কি? একটা হচ্ছে গ্যাসের উষ্ণতা, গ্যাসের উষ্ণতা তাকে আমরা কখনো স্মল টি বা কখনো ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করব। এক্ষেত্রে স্মল টি ক্যাপিটাল টি দুটো কিন্তু আলাদা জিনিস। স্মল টি আমরা নর্মাল টেম্পারেচারের ক্ষেত্রে ধরবো, ক্যাপিটাল টি পরম উষ্ণতা ধরবো। অর্থাৎ পরম উষ্ণতা কখন বলি? কেলভিনের স্কেলে, তাই তো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এই হচ্ছে গ্যাসের উষ্ণতা। নেক্সট যাব আমরা গ্যাসের চাপ। তো এই গ্যাসের চাপে কি দিয়ে ডিনোট করব? পি দিয়ে। তারপরে হচ্ছে গ্যাসের আয়তন, আমরা ভি দিয়ে ডিনোট করব। এছাড়াও কিছু জিনিস ইউজ হয়, যেমন গ্যাসের ভর, হুম, যেটা এম দিয়ে ডিনোট করব। গ্যাসের ঘনত্ব, এটা ডি দিয়ে ডিনোট করব। যাই হোক, তো এই ক্ষেত্রে গ্যাসের ভর কিন্তু এই চ্যাপ্টারটা, পুরো চ্যাপ্টারে গ্যাসের ভর নির্দিষ্টই ধরে রাখা হবে। পুরো চ্যাপ্টারের মধ্যে গ্যাসের ভর নির্দিষ্ট থাকবে। ঘনত্ব এবার যেখানে মেনশন থাকবে না সেগুলো যাবে না। মেন হচ্ছে আমাদের এই তিনটে: গ্যাসের উষ্ণতা, গ্যাসের চাপ আর গ্যাসের আয়তন। আচ্ছা, এবারে কি হবে? আমরা কিন্তু তিনটেকে একসাথে পরিবর্তন করব না। হ্যাঁ, হতেই পারে উষ্ণতাও পরিবর্তন হচ্ছে, চাপও পরিবর্তন হচ্ছে, আয়তনও পরিবর্তন হচ্ছে। পরিবর্তন মানে কমতেও পারে, বাড়তেও পারে। তো আমরা কি করব? যে কোনো একটাকে স্থির রেখে তারপরে এগোবো। তারপরে পরে একসাথে আবার দুটো বা তিনটেকে একসাথে চেঞ্জ করে করে কি হয় না হয় ওগুলো আবার দেখবো পরে। আচ্ছা, গ্যাসের উষ্ণতার সাথে গ্যাসের উষ্ণতার সাথে আয়তনের সম্পর্ক যদি আমরা চাই, তো এক্ষেত্রে কি কি ইউজ করছি? উষ্ণতা আর আয়তন। তো দুটোর সম্পর্ক যেহেতু জানতে চাইছি আমরা, তো অন্যটাকে আমরা স্থির রাখবো। তো কে স্থির থাকবে এক্ষেত্রে? চাপ। 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 আচ্ছা, এই ধরো গ্যাসের অণু, হিট দেওয়া হচ্ছে, মানে উষ্ণতার সাথে আয়তন। হিট দিলে কি হয়? আয়তন বাড়ে না কমে? বাড়ে। বাড়ে। আমরা
হ্যাঁ, প্রসারণশীলতাতেই জানলাম যে হিট দিলে কি উষ্ণতা বাড়বে না কমবে? হিট দিলে নিশ্চয়ই উষ্ণতাও বাড়বে। তো আমরা কি বাড়বে। দেখছি? বাড়বে। হ্যাঁ। আর এক্ষেত্রে চাপটা আমরা কি ধরলাম? স্থির ধরলাম। চাপটাকে স্থির ধরে। হুম। তো দেখছি যে উষ্ণতা বাড়ছে আর আয়তনও বাড়ছে, তার মানে উষ্ণতা আর আয়তন কি সম্পর্ক হয়ে যাবে? কি সম্পর্ক হবে বল? সমানুপাতিক। হুম। তাহলে গ্যাসের চাপ স্থির থাকলে উষ্ণতা যখন বাড়ছে আয়তনও বাড়ছে, তাহলে সম্পর্ক কি হয়ে যাবে? সরল সম্পর্ক। একইভাবে উল্টোটা হতে পারে, যে আয়তন আর উষ্ণতা সরল সম্পর্ক, তাই তো? তো কি পাচ্ছি? উষ্ণতা মানে বা আয়তন মানে ভি, উষ্ণতা মানে টি। এক্ষেত্রে আমরা ক্যাপিটাল টি ধরে এগোচ্ছি। এক্ষেত্রে কি স্থির আছে? চাপ, মানে পি হচ্ছে স্থির। তো এখান থেকে আমাদের একটা স্যার সূত্র বোঝা বেরিয়ে, যাচ্ছে না, হ্যাঁ, বোঝা যাচ্ছে না স্ক্রিনে। কোনটা বোঝা যাচ্ছে না? আবছা দেখাচ্ছে লেখাগুলো। সবগুলোই? হ্যাঁ না স্যার। স্যার ঠিকই আছে। সবার কি না একজন তোমারই শুধু? স্যার ঠিকই আছে। আচ্ছা। স্যার কালিটা একটু টিপ করুন তাহলে ঠিক হবে। হুম। তো এই যে যখন হচ্ছে এগুলো স্থির থাকবে, তো এই যে ফর্মুলাটা, এখান থেকে একটা আমাদের ফর্মুলা বেরিয়ে আসবে, চার্লসের সূত্র। আমরা পরের দিন পড়বো এগুলো। তো চার্লসের সূত্র মনে রাখবে কি করে? চার্লসের সূত্রে কি স্থির থাকবে? চাপ স্থির থাকবে। চার্লসের চা আর চাপেরও চা। তো চার্লসের সূত্রে স্থির থাকবে কে? চাপ। চাপ যদি স্থির থাকে, বাকি কি কে পড়ে থাকলো? উষ্ণতা আর আয়তন। এদের কমবে বাড়বে, বোঝা গেল? আমরা ডিটেলসে পরের দিন পড়বো চাপের, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এই দুটো তাদের সমন্বয় সূত্র। আচ্ছা, এখন নেক্সট দেখবো আমরা এবারে আয়তনটাকে স্থির রেখে। আয়তন তাহলে উষ্ণতা হলো চাপ থাকবে, ক্ষেত্রে যখন আয়তন স্থির। দেখো, এই ধরো আবারও সেম ছবি আঁকছি। অনু হিট দিচ্ছি, মানে উষ্ণতা বাড়ছে। তো চাপ কি হবে? বাড়বে না কমবে? তো যখনই আমরা হিট দিব, এদের আন্তরাণবিক বলটা কি হবে? দুর্বল হবে, কমবে, তাই তো? আর আন্তরাণবিক বল যদি কমে, গতিশক্তি বাড়বে। আর যেই গতিশক্তি বেড়ে যাবে, দেয়ালে এরা বেশি বেশি বল প্রয়োগ করবে। আর বল যত বেশি প্রয়োগ করবে, চাপও তত বেশি হবে। একটু আগে আমরা দেখলাম, চাপ মানে বল বাই ক্ষেত্রফল। তো বল বাড়লে তখন চাপও কিন্তু বেড়ে যাবে,
দেখো জায়গাটা বোঝা গেল? হ্যাঁ স্যার। তো উষ্ণতা যখনই আমি বাড়াচ্ছি দেখছি চাপও বেড়ে যাচ্ছে। তাহলে স্থির আয়তনে কি পাচ্ছি? চাপ উষ্ণতার সাথে কোন সম্পর্ক? সরল সম্পর্ক। কিভাবে উল্টোটাও হবে? তো চাপ মানে পি, উষ্ণতা টি, পি ভ্যারিজাস টি। কখন? যখন আয়তন স্থির মানে ভি স্থির। তো এখান থেকে আমরা একটা সূত্র পাবো। এই সূত্রটাকে বলবো আমরা গে লুসাকের চাপের সূত্র। কি বলছি? গে লুসাকের চাপের সূত্র। হলো গে লুসাকের চাপের সূত্র, বা এর আরেকটা নাম আছে রেনোর সূত্র, রেনোর চাপের সূত্র। তাহলে কি বললাম? যখন ভি স্থির থাকবে, চাপ আর উষ্ণতার মধ্যে যে সম্পর্ক পাবো সেখান থেকে আমাদের গে লুসাকের চাপের সূত্র বা রেনোর চাপের সূত্র বেরোবে। এটা কি করে মনে রাখবে? গেরুয়া মনে রাখবে। গে ফর গে লুসাক, রুতে রেনুয়া, মানে রেনোর চাপ, আর আতে আয়তন, এইভাবে মনে রাখবে। এতে হচ্ছে আয়তন, মানে কি স্থির থাকবে সেটা জানলেই তো আমরা বাকি দুটো জেনে যাবো। তো রেনো আর এতে গে লুসাক। দেখো বোঝা গেল? কি হয়েছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কি স্থির রাখলাম? একবার আয়তন স্থির রাখলাম, একবার চাপ, এবার উষ্ণতা স্থির রাখি। স্যার একটু নিচে নামান। ঠিক আছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। যখন উষ্ণতা স্থির। আচ্ছা, তো উষ্ণতা যদি স্থির থাকে, আর এখানে উষ্ণতা স্থির থাকে আর চাপ ধরো আমরা বাড়াচ্ছি, এক্সট্রা করে চাপ বাড়াচ্ছি, তাহলে এটা কি হবে? সংকোচন হয়ে যাবে না আস্তে আস্তে? আর সংকোচন হলে কি হবে? আয়তন কমবে না বাড়বে? কমবে। আয়তন, কমে যাবে। চাপ বাড়াচ্ছি যখন আয়তন কমে যাচ্ছে। ঠিক, তাহলে আমরা কি বলতে পারি? স্থির উষ্ণতায় চাপ বাড়াচ্ছি তো আয়তন কমে যাচ্ছে, অর্থাৎ চাপ ভ্যারিজাস 1 বাই আয়তন, তাই তো?
ব্যস্ত ব্যস্তানুপাতিক তো। হ্যাঁ ঠিক স্যার। একইভাবে উল্টোটা। তো এখান থেকে আমরা বলতে পারি যে ভি ভ্যারিয়াস 1/p। কখন? যখন টি স্থির বা কনস্ট্যান্ট। তো এই যে এখান থেকে যে সূত্রটা বেরিয়ে আসবে তাকেই বলবো আমরা কি, বয়েলের সূত্র। মানে উবের মনে রাখতে পারো, বললাম উবের যে উ ফর উষ্ণতা আর বেতে বয়েলের সূত্র। উষ্ণতা এই তো বয়েল। হলো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। হুম। স্যার ওটা কি লিখেছেন, উচ্চতা, তারপর বুঝতে পারলাম না আহ, ঠিক আছে। এটা আছে মানে ওই যে মানে কোড, অ্যাকচুয়ালি কোড এটা যাতে মনে থাকে সেই জন্য। হ্যাঁ? তো বয়েলের সূত্র পড়ছে, ধরো হঠাৎ করে মনে পড়ছে না, পরীক্ষা হলে মনে হতেই পারে, সহজ জিনিস অনেক সময় মনে পড়ে না। তো কি করে মনে রাখবে, ওই জন্যই তো উবের মনে রাখলে ধরো, হ্যাঁ, উবের মনে রাখতে পারো, বা বউ মনে রাখতে পারো, ব ফর বয়েল, উ ফর উষ্ণতা। তো এরকম বিভিন্ন কোড তুমি নিজের মতো সাজিয়ে নিয়ে লিখতে পারো। এটা আছে উষ্ণতা, হ্যাঁ? এটা উষ্ণতা, এটা আছে বয়েল। আচ্ছা, আমরা আর আজকে দুটো জায়গা জেনে শেষ করব। এই যে গ্যাসের ঘনত্বের সাথে ঘনত্ব মানে ডি ফর ডেন্সিটি, ঘনত্বের সাথে উষ্ণতা, আয়তন, চাপের সম্পর্ক। বলো যে ঘনত্বের সাথে যদি আমরা উষ্ণতার সম্পর্ক বের করতে চাই, তো উষ্ণতা বাড়লে আয়তন কমবে না বাড়বে? উষ্ণতা বাড়লে আয়তন কি হয়, বাড়ে তো। বাড়বে। বাড়বে। আর আয়তন বেড়ে গেলে ঘনত্ব কি হবে, কমবে। 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 এই জন্য এক্ষেত্রে ঘনত্ব আর উষ্ণতা ব্যস্তানুপাতিক। শুধু এইটুকু আপাতত এমনি সম্পর্কগুলো জেনে রাখবো। আবার ঘনত্বের সাথে কি আছে, আয়তন। তো এখনই বললাম আয়তনের কথা, আয়তন কি বললে, বাড়বে বললে, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে বললে। বাড়বে। আচ্ছা, আয়তন বাড়বে, কিন্তু এখানে তো আমরা উষ্ণতার সাথে আয়তন না, আয়তনের সাথে ঘনত্ব বের করছি। তো আয়তন যদি বাড়ে ঘনত্ব কমবে না বাড়বে? কমবে। 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 তো এটা হয়ে গেল ব্যস্তানুপাতিক। আর একটা কি আছে, ঘনত্বের সাথে চাপ। আচ্ছা, এইখানে এঁকেছিলাম, এই যে। তো এই যে এই জায়গায় ধরো আমরা চাপ যে প্রয়োগ করছি, তো এর ফলে আয়তন কি কমে যাচ্ছে না, দেখতে পাচ্ছ? এই যে এখানে এই জায়গাটায়, তো চাপ যখন বাড়ালাম আয়তনটা কমে গেল, আর আয়তন কমলে ঘনত্ব বেড়ে যাবে নিশ্চয়ই। তখন
কি দেখছি, চাপ বাড়ছে, আয়তন কমছে, ঘনত্ব বাড়ছে। তো চাপের সাথে ঘনত্বর কি সম্পর্ক হয়ে গেল? চাপ যখন বাড়ছে ঘনত্ব বেড়ে যাচ্ছে, তার মানে এক্ষেত্রে কিন্তু ঘনত্ব আর চাপ হয়ে যাবে সরল সমানুপাতিক। দেখো জায়গাটি, এগুলো জাস্ট হালকা করে একটু জেনে রাখো। আচ্ছা, এবারে আমরা জানবো কি উষ্ণতার সাথে গতিশক্তি। গতিশক্তিতে কি দিয়ে ডিনোট করা হয়? ই কে, কাইনেটিক এনার্জি, ই কে। উষ্ণতা যদি আমি বাড়াই তাহলে গতিশক্তি কি হবে? অণুগুলোর মধ্যে গতিবেগ বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। গতিবেগ বাড়বে মানে গতিশক্তিও নিশ্চয়ই বাড়বে। তো সেখান থেকে আমরা কি পাই, যে গতিশক্তি যা উষ্ণতা বলতে পারো, পরম উষ্ণতা বলতে পারো, পরম উষ্ণতা। এখান থেকে কি লিখতে পারি আমরা? ই কে টি। অর্থাৎ যখন উষ্ণতা বাড়ছে এটাও বাড়ছে, কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি বাড়ছে। যখন উষ্ণতা কমছে তখন গতিশক্তিও কমছে, তাই তো? আচ্ছা, আমরা আরেকটা পয়েন্ট করে শেষ করছি আজকে। এই ছিল হচ্ছে গতিশক্তি। লাস্ট আমরা পড়বো গতিবেগ। এবং পরের দিনও এটা দিয়ে শুরু হবে, এটা রিপিট করে তারপর শুরু হবে। গতিবেগ মানে ভি ফর ভেলোসিটি, ভি, যে ভিটা আয়তন ধরেছি আমরা, সি ধরছি। সম্পর্ক। আচ্ছা বলো, গতিশক্তি মানে কি? হ্যালো, শোনা যাচ্ছে? ইয়েস স্যার। গতিশক্তি মানে কি? 1/2, আমরা কি জানি, ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। জানো তো এটা? ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। এখানে ভি তো না, আমরা সি ধরেছি, তাহলে এম সি স্কোয়ার। এখানে সিটা কি? গতিবেগ। গতিবেগ। হ্যাঁ, মানে অণুগুলির গতিবেগ। আবার আমরা উপরে দেখলাম যে গতিশক্তি পরম উষ্ণতার সাথে সমানুপাতিক, তাই তো? পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। তাহলে আমরা এটা লিখতে পারি না যে গতিশক্তির জায়গায়
হাফ অফ এম সি স্কোয়ার লিখছি, আর পরম উষ্ণতার জায়গায় ধরো টি লিখছি। দেখো লিখতে পারি এটা, হ্যাঁ, লিখতে পারি। আচ্ছা, তো দেখো এই যে হাফ অফ এম এটা কি কনস্ট্যান্ট হবে না এক্ষেত্রে, এই পোর্শনটুকু? হ্যাঁ স্যার হবে। কারণ এম ও তো কনস্ট্যান্ট, তাই তো? আমরা প্রথমে বলেছি এক্ষেত্রে পুরো চ্যাপ্টারে আমরা ভরকে নির্দিষ্ট রেখেই পড়বো। তাহলে এই যে হাফ অফ এম এটা কিন্তু এক্ষেত্রে কনস্ট্যান্ট পার্ট। তো এখান থেকে আমরা তাহলে লিখতে পারি কি, সি স্কোয়ার ভেরিয়েস টি, যেহেতু এম স্থির, বা তাহলে সি ভ্যারিয়েস দুটিকে বর্গমূল করে রুট টি লিখতে পারি এটা। দেখো বলো, লিখতে পারি এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পারি। তো সি সমান আমরা কি ধরেছিলাম, গতিবেগ। তাহলে আমরা কি পেয়ে গেলাম, গতিবেগ ভ্যারিয়েস রুট ওভার টি, মানে টি ফর পরম উষ্ণতা। এই আমরা বের করলাম। দেখো এতটা বোঝা গেছে? নেক্সট দিন আমরা এখান থেকে আবার শুরু করবো। কারো কোনো অসুবিধা আছে?